আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর মন দিয়ে স্টাডি করছো। ঠিক আছে, পড়াশোনাটা কোনোভাবে তোমরা কম করবে না। যে এখন স্কুল কলেজ সব বন্ধ, তার জন্য তোমরা পড়াশোনাটাকে থেমে থাকবে, এটা একদম করবে না। তোমরা পড়াশোনাটা কিন্তু সমান তালে সমানভাবে চালিয়ে যাও। ঠিক আছে, তোমাদের সঙ্গে আমি রয়েছি। আর সবসময় যেটা বলে থাকি, যদি তোমাদের আমার স্টাডিটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ঠিক আছে, আর যদি মনে হয় যে পড়ানোর কোথাও কোনো একটা অংশ তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, যাই হোক, আজ তোমাদের যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে লাইট, আলো। আলোর আমি একটা ক্লাস তোমাদের করিয়েছি। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসটা আসছি। আমার ছবি দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আলোর আমি কি পোর্শনটা পড়তে চাইছি। আজকে তোমাদের আমি গোলীয় দর্পণে আলোর প্রতিফলনটা আমি পড়াবো। আমরা সমতল দর্পণে কিংবা যে কোনো বক্রতলে আলোর প্রতিফলন আমরা নিচু ক্লাসগুলোতে শিখেছি। আজকে আমি তোমাদেরকে যেটা শেখাবো যে কীভাবে এটা উত্তল দর্পণ কিংবা অবতল দর্পণে আলোর প্রতিফলন হয়। দেখো, তোমরা উত্তল দর্পণ কিংবা অবতল দর্পণ তোমরা দেখেছো, কিন্তু সেটা দেখাটা তোমাদেরকে ঠিক দেখার মতো করে দেখা হয়নি। তার মানে আমি তোমাদের যেমন বলছি, তোমরা সবাই একটা চামচ দেখেছো। তোমরা কি জানো চামচের ভিতরের এই পোর্শনটা, যে চামচে যে চামচ আমরা খাই, সেই চামচের এই ভিতরের অংশটা সেটা একটা কি দর্পণ? অবতল দর্পণ। এবং চামচের বাইরের অংশটা কি দর্পণ? উত্তল দর্পণ। কিংবা গাড়ির যে লুকিং গ্লাস থাকে, সেই লুকিং গ্লাসটা কোন দর্পণ সেটা তোমরা ভালোভাবে হয়তো লক্ষ্য করে দেখোনি। দেখো, লুকিং গ্লাসটা একটা কি দর্পণ? উত্তল দর্পণ। অথবা দন্ত চিকিৎসায়, দাঁতের চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারবাবুরা এক ধরনের দর্পণ ব্যবহার করে থাকে, সেটা কি দর্পণ? অবতল দর্পণ। তো যাই হোক, এই দর্পণ সম্পর্কে আমাদের আজকে এই যে গোলীয় দর্পণ মানে সেটা গোলাকার, তার প্রতিফলক তলটা গোলাকার, অর্থাৎ আলোর যেখানে প্রতিফলনটা ঘটবে সেই অংশটা কেমন? গোলাকার। ঠিক আছে, আচ্ছা, এই আলোর একটা বিষয় তোমাদের আমি বলি, যে আমরা এই আলো আলো বলছি, লাইট বলছি, অ্যাকচুয়ালি লাইটের স্পিড কত আমরা নিচু ক্লাসে শিখেছি। তুমি একটু বলে দিই, আলোর গতিবেগ কত? না, আলোর গতিবেগ এসআই পদ্ধতিতে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে আলোর গতিবেগ আমরা সি দিয়ে প্রকাশ করি। তাহলে আলোর গতিবেগ কত? আলোর গতিবেগ কত হয়? সি সমান 3 × 10⁸ মিটার/সেকেন্ড। দেখো, অবশ্যই এটা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, দ্য ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম। ঠিক আছে, তাহলে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। দেখো, আলো পড়ছি, আলো সম্পর্কে জানবো না, এটা ঠিক নয়। ঠিক আছে, গত ক্লাসে আমি আলো সম্পর্কে বলেছি, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার এটা অবশ্যই বলা উচিত যে আলো যে চলে, আলোর যেটা বেগ আছে, সেই বেগটা কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আমরা যে কোনো ক্যালকুলেশন ক্ষেত্রে এটা ব্যবহার করতে কি, এটা স্ট্যান্ডার্ড ভ্যালু। ঠিক আছে, যাই হোক, এখন যে বিষয়টা আসবো, আলোর প্রতিফলন কাকে বলে? ছোটদের একদম পড়া। আমি জানি তোমরা জানো, যেহেতু লকডাউন, স্কুল বন্ধ, তার জন্য আমি বিষয়টা একটু আলোচনা করার চেষ্টা করছি, আলোর প্রতিফলন কাকে বলে। কেন অনেকে স্কুল বন্ধ ছিল বা আছে, তার ফলে হয়তো এই পোর্শনটা তাদের পড়া হয়নি বা স্কুলে পড়ানো হয়নি, তার জন্য আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, আলোর প্রতিফলন কাকে বলে? এই যে ছবিটা, আলো এখানে ধরো এই একটা মাধ্যম, এই মাধ্যমটা বায়ু, আর এই একটা মাধ্যম, এটা হচ্ছে কি? এটা কোন মাধ্যম? কাঁচ। ঠিক আছে, তাহলে দুটো মাধ্যম। এই কাঁচটা একটা প্রতিফলক তল। কি তল? প্রতিফলক তল। অর্থাৎ এই কাঁচের যে একটা দর্পণ, তার মানে ভিতরে নিশ্চয়ই মার্কিউরিক অক্সাইড আছে, তাই না ভিতরে, এবং নিকেল সালফেট থাকে। এই যে কাঁচ থাকে, যে মিরর বা আয়নাতে মার্কিউরিক অক্সাইড, নিকেল সালফেট এগুলো দিয়ে থাকে, ওই জন্য দর্পণটা চকচকে হয়। এই চকচকে দর্পণ তলে কি হয়? আলোর প্রতিফলন হয়। অর্থাৎ দর্পণে আলো 80%, প্রায় 80% অংশ কি হয়? প্রতিফলন ঘটে। খুব অল্প অংশ শোষিত, অর্থাৎ 20% শোষিত। কিন্তু এই যে কোনটা বায়ুতে আলোর মাত্র 4.5%
প্রতিফলিত হয়, বাদ বাকি অংশটা কি হয়ে যায়, আলো শোষণ হয়ে যায়। তাহলে দর্পণে আমরা যে কোনো দর্পণে আমাদের প্রতিবিম্বটা এত চকচকে আমরা দেখি কেন? কারণ দর্পণে আলোর কত অংশ প্রতিফলিত হয়? 80%, অর্থাৎ 80% অংশ আলোর প্রতিফলিত হয়। এই জন্য আমরা দর্পণে আমাদের প্রতিবিম্বটা চকচকে দেখি। কিন্তু যে কোনো বায়ু মাধ্যমেও আলোর প্রতিফলন ঘটে, কিন্তু সেটা কত পার্সেন্ট? 4.5% মাত্র আলোর প্রতিফলন ঘটে, বাদ বাকি অংশ আলোর কি হয়ে যায়, শোষণ হয়ে যায়। তো এখানেও আলোর শোষণ ঘটে, অর্থাৎ এই দর্পণ আলোর 80% প্রতিফলিত করবে, বাদ বাকি অংশ কি হচ্ছে, শোষণ হয়ে যায়, ঠিক আছে? ওই জন্য সেই অংশটা আর আসবে না। যাই হোক, আলোর প্রতিফলন কাকে বলে এটা আমরা জানি, তবে একটু আমি আলোচনা করার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন আলোর প্রতিফলন কাকে বলছে? আলোর প্রতিফলন কাকে বলে না, আলোর রশ্মি যখন এক মাধ্যম থেকে, যেমন বায়ু একটা মাধ্যম আর একটা মাধ্যম, এক মাধ্যম থেকে এসে দুই মাধ্যমের বিভেদ তলে কোনো প্রতিফলকে এসে আপতিত হয়। দেখো এটা এটা একটা মাধ্যম, এই একটা মাধ্যম, এই দুই মাধ্যমের বিভেদ তলে এটা, অর্থাৎ এই এখানেও আবার বায়ু হয়েছে, এখানে কি আছে? তাহলে এই মাধ্যম আর এই মাধ্যমকে বিভেদ করেছে কে? এই প্রতিফলক তল। এই জন্য এটাকে বলা হচ্ছে কি, বিভেদ তল। তাহলে অর্থাৎ বিভেদ মানে যে ভেদাভেদ করে রাখে, আলাদা করে রাখে, তাকে বলা হচ্ছে বিভেদ। যাই হোক, এখানে আয়না একটা রয়েছে, তাহলে আলোর কি করছে, এক মাধ্যম থেকে এসে দ্বিতীয় কোনো মাধ্যমে প্রতিফলিত হয়ে, মানে দ্বিতীয় কোনো মাধ্যমে এসে আপতিত হয়, তখন ওই আলোর কিছু অংশ প্রতিফলক তল দ্বারা শোষিত হয়, বাকি অংশ কি হয়, দিক পরিবর্তন করে পুনরায় আবার প্রথম মাধ্যমে ফিরে যায়। আলোর এই ঘটনাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। কাকে বলবো তাহলে? খুব সহজ করে ছোট করে বলবো, আলোর রশ্মি যখন কোনো এক মাধ্যম থেকে এসে দ্বিতীয় কোনো মাধ্যমের প্রতিফলকে এসে আপতিত হয়, তাহলে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে এসে দ্বিতীয় কোনো মাধ্যমের প্রতিফলকে আপতিত হয়। আচ্ছা, আপতিত হওয়া মানে কি? এসে পড়াকে বলা হচ্ছে আপতিত, বলা ইনসিডেন্ট। কি বলা হয়? ইনসিডেন্ট। তাহলে আলোর রশ্মি যখন এক মাধ্যম থেকে এসে দ্বিতীয় কোনো মাধ্যমের প্রতিফলকে আপতিত হয়, তখন আলোর কিছু অংশ, দ্বিতীয় মাধ্যম এই প্রতিফলক দ্বারা শোষিত হওয়ার পর প্রতিফলক তল দ্বারা শোষিত হওয়ার পর বাকি অংশ পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যায়, প্রথম মাধ্যমে ফিরে যায়। আলোর এই ঘটনাকে কি বলা হয়? আলোর প্রতিফলন বলে। কি বলে? আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলন কাকে বলা হচ্ছে? আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে এইভাবে এক মাধ্যম থেকে এসে দ্বিতীয় মাধ্যমের প্রতিফলক তলে আপতিত হয়, তখন ওই আলোর কিছু অংশ প্রতিফলক তল দ্বারা শোষিত হয়, অর্থাৎ আলো 80% প্রতিফলিত হয়, তার মানে 20% শোষিত হয়। তাহলে কিছু অংশ শোষিত হওয়ার পর
বাকি অংশ পুনরায় এই প্রথম মাধ্যমে ফিরে আসছে, অর্থাৎ বায়ুতে ফিরে আসছে। এটাও বায়ু, এটাও বায়ু। আলোর এই ঘটনা কি বলা আছে? প্রতিফলন। এটা কি বলা আছে? প্রতিফলন। এবার প্রতিফলন ক প্রকার? প্রতিফলন দু প্রকার হয়। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, আর হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কাকে বলা হচ্ছে? যদি প্রতিফলক তল মসৃণ হয়, সেই মসৃণ তলে আলোর যে প্রতিফলন ঘটে তাকে বলা হচ্ছে আমাদের নিয়মিত প্রতিফলন, যেটা হচ্ছে কোথায় হয়? সমতল দর্পণে। আর বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলা হচ্ছে? যে প্রতিফলন কোনো অমসৃণ তলে হয়। আলোর প্রতিফলন যদি কোনো অমসৃণ তলে হয় তখন তাকে কি বলা হয়? বিক্ষিপ্ত প্রতিফলন। কি বলা হয়? বিক্ষিপ্ত প্রতিফলন। ঠিক আছে, এখন আমরা তার বিক্ষিপ্ত প্রতিফলন কোথায় হয়? বিক্ষিপ্ত প্রতিফলন হয় কোথায়? না সিনেমার পর্দায়। কোথায় হয়? সিনেমার পর্দায়। অর্থাৎ কোনো অমসৃণ তল, এটা আমি এক্সাম্পল বললাম সিনেমার পর্দায়। আমরা সিনেমার পর্দাতে যে সিনেমা দেখি, সিনেমা হলে গিয়ে যে সিনেমা দেখি, সেখানে সিনেমার পর্দাতে আলো গিয়ে পড়ে, তারপর সেখানে আলো কিছু অংশ শোষিত হয়, বাকি অংশ প্রতিফলিত হয়ে আসে। ঠিক আছে, সিনেমার পর্দায় কিন্তু আলোর বেশিরভাগ অংশ শোষিত হয়ে যায়, প্রতিফলিত হয়, কিন্তু সমতল দর্পণের মতো এতটা প্রতিফলিত হয় না, বা সমতল দর্পণের মতো এত কম শোষিত হয় না। এই জন্য আমরা সিনেমার পর্দায় একদম যে ছবিটা আমরা দর্পণে যেমন চকচকে দেখি, ঠিক অতটা চকচকে আমরা দেখি না। ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা আলোর প্রতিফলনটাকে বলে আমরা বুঝে গেলাম। ঠিক আছে, এবার আসছি প্রতিফলনের সূত্র। আচ্ছা, আলোর এখানে কিছু জেনে নিই। ধরো এ বি একটি আলোরশ্মি দর্পণে এসে ও বিন্দুতে আপতিত হলো, প্রতিফলিত হয়ে ও বি পথে ফিরে গেল। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? একটি আলোরশ্মি এ ও এম এম প্রাইম দর্পণের ও বিন্দুতে আপতিত হলো, আপতিত হয়ে ও বি পথে ফিরে গেল। ঠিক আছে, তাহলে এখানে ও এ হচ্ছে আপতিত রশ্মি, আর ও বি হচ্ছে প্রতিফলিত রশ্মি, এবং আই হচ্ছে আপতন কোণ, আর আর হচ্ছে প্রতিফলন কোণ। অর্থাৎ আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলা হয় আপতন কোণ, আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে, অর্থাৎ ও এনটা কিন্তু অভিলম্ব, ও এনটা কি? অভিলম্ব বা নরমাল। এই অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মি যে কোণ করে তাকে কি বলছি আমরা? প্রতিফলন কোণ। ঠিক আছে, এবং এই আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর কি হয়? সমান হয়। ঠিক আছে, কি হয়? পরস্পর কি হয়? সমান হয়। এবার দেখো, এবার আমরা প্রতিফলনের সূত্রগুলো আসবো। কি আসবো? প্রতিফলনের সূত্র। প্রতিফলনের প্রথম সূত্র কি? না আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে, অর্থাৎ এই দর্পণের উপরেই থাকবে। দেখো, দর্পণের উপর আপতিত রশ্মি আছে, প্রতিফলিত রশ্মি আছে এবং অভিলম্ব আছে। দেখো, এটা যে দর্পণ, এই একটা সমতল, এই সমতলের উপর এই আপতিত রশ্মি আছে, এই প্রতিফলিত রশ্মি আছে এবং এই অভিলম্ব আছে। তাহলে প্রতিফলনের আমি সূত্রগুলো আমরা আলোচনা করব। কি আলোচনা করব? প্রতিফলনের সূত্র, তাই তো? তাহলে প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্র। প্রতিফলনের কটা সূত্র রয়েছে? দুটো সূত্র রয়েছে। সেই দুটো সূত্র কি হচ্ছে? প্রথম সূত্রটা আমরা কি বলবো? এক নম্বর সূত্র কি বলবো? আপতিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি, আপতিত রশ্মি আর কি? প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলকের উপর আপতন বিন্দুতে, প্রতিফলকের উপর, প্রতিফলক মানে এটা প্রতিফলক আর এটা হচ্ছে আপতন বিন্দু, প্রতিফলকের উপর আপতন বিন্দুতে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব তাহলে একই সমতলে থাকবে। ঠিক আছে, তাহলে কি হলো? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলকের উপর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে
থাকবে। এটা হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্র। এবার দ্বিতীয় সূত্র কি বলছি, বলা হচ্ছে যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর কি হবে, সমান হবে। কি হবে? আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর কি হবে, সমান হবে। কি হবে? আপতন কোণ মানে আই, তাই তো, মানে কি এ ও এন, আপতন কোণ আই এবং প্রতিফলন কোণ পরস্পর কি হবে, সমান হবে। কি হবে? সমান হবে। তাহলে কি বলা হচ্ছে, আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর কি হবে, সমান হবে। অর্থাৎ কি না, এই আই আর আর সমান দুটো কি হবে, সমান হবে। অর্থাৎ এখানে কি বলা হবে, কোনটা এ ও এন, কোনটা কি হবে, এ ও এন সমান কোণ কি হবে, বি ও এন। কি হবে? বি ও এন। বা এটা কি এ ও এন কেন হবে, আই কোণ সমান কি হচ্ছে, তাহলে আই সমান কি হবে, আর। অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। অর্থাৎ যদি কোনো কারণে আপতন কত হয়, তোমাকে একটা প্রশ্নতে বলে দিল যে আপতন কোণ আই হচ্ছে 30 ডিগ্রি, তার প্রতিফলন কোণ কত হবে, তার প্রতিফলন কোণ আর কত হবে, 30 ডিগ্রি। প্রতিফলন কোণ কত হবে, 30 ডিগ্রি হবে। যদি একটা অঙ্ক বলে দেয় যে একটি আলোক রশ্মি প্রতিফলকের সঙ্গে কত কোণ করেছে, 60 ডিগ্রি। কত কোণ করেছে? প্রতিফলকের সঙ্গে, ধরো এই আপতিত রশ্মি প্রতিফলকের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে, 60 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আপতন কোণ কত হবে, প্রতিফলন কোণ কত হবে। তাহলে আমি একটা অঙ্ক দেই তোমাদের, তার করতে সুবিধা হবে। ঠিক আছে, একটা ধরো একটা অঙ্ক আমি তোমাদের দিলাম, কোশ্চেনটা দিলাম যে একটি আলোক রশ্মি প্রতিফলকের সঙ্গে কত ডিগ্রি করে, 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ করে আপতিত হয়। কত হয়? সেক্ষেত্রে আপতন কোণ ও প্রতিফলন কোণ নির্ণয় করো। দেখো, একটা আলোক রশ্মি প্রতিফলকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে, তাহলে এই আলোক রশ্মিটা প্রতিফলকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে, তাহলে এই ক্ষেত্রে আপতন কোণ হবে, প্রতিফলন কোণ কত হবে। দেখো, এই কোণের টোটালটা 90 ডিগ্রি, তাহলে আপতন কোণ কত হবে, 90 বিয়োগ 60। সোজা, তাহলে আপতন কোণ কত হবে, তাহলে উত্তরে কি হবে, আপতন কোণ কত হবে, আপতন কোণ কত হবে, 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি মানে কত হবে, 30 ডিগ্রি। প্রতিফলন কোণ কত হবে, প্রতিফলন আপতন কোণ যা প্রতিফলন কোণ তা, তাহলে প্রতিফলন কোণ কত হবে, কোণ কত হবে, 30 ডিগ্রি হবে, তাই না? খুব সহজ, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আপতন প্রতিফলনের সূত্রগুলো জানা গেল। এখান থেকে যদি কোনো অঙ্ক দেয় সেটাও তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, খুব সহজ। হ্যাঁ, দেখো এতক্ষণ তাহলে আমি যেটা আলোচনা তোমাদের করলাম সেটা তাহলে কি আলোচনা করলাম না, সমতল দর্পণে আলোর প্রতিফলন, তাই তো। এবার কিন্তু তোমাদের আমি কি আলোচনা করব, গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। ঠিক আছে, তাহলে গোলীয় দর্পণে আমরা প্রতিফলনটা এবার আমরা আলোচনা করব। তা গোলীয় দর্পণ কাকে বলে? দেখো, যদি কোনো প্রতিফলকের প্রতিফলক তল
সমতল হয় তাকে তারা সমতল দর্পণ বলে, সেটা আমরা আগে জানলাম। যদি কোনো গলীয় দর্পণের প্রতিফলক তল গোলাকার হয় তখন তাকে কি দর্পণ বলবো? গলীয় দর্পণ। যেমন দেখো এই একটা দর্পণ, এই একটা দর্পণ, এইটার প্রতিফলক তল কেমন? গোলাকার, এটাকে বলা হচ্ছে গলীয় দর্পণ। এটাকে আবার গলীয় দর্পণের দুভাগে ভাগ আছে, একটা বলা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে, যেমন এখানে আমি এটা এই গোলাকার একটা প্রতিফলক তল নিয়েছি, যেমন এখানে এটা গোলাকার, গোলক, গোলকের এইটা হচ্ছে একটা প্রতিফলক তল, এটাকে হচ্ছে গলীয় তল বলবো, কি বলবো? বা গলীয় দর্পণ বলবো। তাহলে গলীয় দর্পণ কাকে বলবো? যদি কোনো দর্পণের প্রতিফলক তল গোলাকার হয় তখন তাকে আমরা কি বলবো? গলীয় দর্পণ। তাহলে গলীয় দর্পণ কাকে বলে? ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন আসবে কি, যে গলীয় দর্পণ কাকে বলে? তাহলে গলীয় দর্পণ কাকে বলা হচ্ছে না, যদি কোনো প্রতিফলক তল গোলাকার হয় তখন তাকে আমরা কি বলবো? গলীয় দর্পণ। তাহলে কি বলছি, যদি কোনো প্রতিফলক অর্থাৎ এই যেটা প্রতিফলক তল কেমন? গোলাকার, বা এইটা প্রতিফলক তল কেমন? গোলাকার। যদি কোনো প্রতিফলক তল কেমন হয়? গোলাকার হয়। কেমন হয়? গোলাকার হয়। তখন তাকে কি বলা হবে? গলীয় দর্পণ বলা হবে। উদাহরণ হিসেবে তোমরা দিতে পারবে, কি দিতে পারবে? যে দন্ত চিকিৎসায় যে দর্পণ ব্যবহার করা হয়, কিংবা গাড়িতে যে ভিউ ফাইন্ডার মিরর, মানে গাড়ির যে লুকিং গ্লাস ব্যবহার করা হয়, সেগুলো কি দর্পণ? সব গলীয় দর্পণ। ঠিক আছে, তাই গলীয় দর্পণের উদাহরণ কি? যদি উদাহরণ চাই, গলীয় দর্পণের উদাহরণ দাও, তুমি উদাহরণ হিসেবে কি দেবে তাহলে? উদাহরণ হিসেবে কি দেবে তাহলে তোমরা? না, দন্ত চিকিৎসায় ব্যবহৃত দর্পণ। ঠিক আছে, তাহলে দন্ত চিকিৎসায় ব্যবহৃত দর্পণ, সেটা গলীয় দর্পণ। অথবা কি হতে পারে? ভিউ ফাইন্ডার মিরর বা লুকিং গ্লাস। লুকিং গ্লাসের আরেক নাম হচ্ছে ভিউ ফাইন্ডার মিরর। কি হচ্ছে? ভিউ ফাইন্ডার মিরর বা লুকিং গ্লাস। কি গ্লাস? লুকিং গ্লাস। এগুলো হচ্ছে আমাদের গলীয় দর্পণের উদাহরণ। ঠিক আছে, অথবা চামচ এক ধরনের গলীয় দর্পণ। ঠিক আছে, চামচ। অথবা কি লিখতে পারো? বা চামচ, স্টিলের চামচ, এবার গলীয় দর্পণ ক প্রকার? গলীয় দর্পণ দু প্রকার। তাহলে গলীয় দর্পণের প্রকারভেদ কি আসছে? গলীয় দর্পণের প্রকারভেদ কি আসছে? গলীয় দর্পণের প্রকারভেদ। তাহলে গলীয় দর্পণ ক প্রকার? গলীয় দর্পণ দু প্রকার। ক প্রকার? দু প্রকার। তাহলে গলীয় দর্পণ ক প্রকার? দু প্রকার। তাহলে কি আসছি আমরা? না, গলীয় দর্পণ দুই প্রকার। এই একটা দর্পণ, একে বলছি অবতল দর্পণ, আর এই একটা দর্পণ, এটাকে বলছি উত্তল দর্পণ। এক নম্বর কি বলছি? অবতল দর্পণ। দু নম্বর কি বলছি? উত্তল দর্পণ। তাহলে কি হলো? তাহলে গলীয় দর্পণ ক প্রকার? দু প্রকার। কি কি? একটাকে বলছি আমরা অবতল দর্পণ, আর এটাকে কি বলছি আমরা? উত্তল দর্পণ। তাহলে অবতল দর্পণ কাকে বলা হয়? না, যে দর্পণে ভিতরের পৃষ্ঠে আলোর প্রতিফলন ঘটে তাকেই বলছি আমরা অবতল দর্পণ। যেমন দেখো এইটা গলীয় দর্পণ, এইটা গলীয় দর্পণ। এর এই ভিতরের পৃষ্ঠে দেখো আলোর রশ্মি পড়ছে,
এটাকে বলা হচ্ছে তার প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরালে পড়ছে, পড়ে এইভাবে প্রতিফলিত হচ্ছে, তাই না? আর আলোর রশ্মির গতিপথটা আমি তীর চিহ্ন দিয়ে তোমাদের দেখিয়েছি, ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ, এই পড়ছে আলোর রশ্মিটা, পড়ে এইভাবে বেরিয়ে যাচ্ছে। এই একটা আলোর রশ্মি পড়ছে, এইভাবে বেরিয়ে যাচ্ছে। এই একটা আলোর রশ্মি পড়ছে, এইভাবে বেরিয়ে যাচ্ছে। অথবা এই একটা আলোর রশ্মি পড়ছে, এইভাবে বেরিয়ে যাচ্ছে। এই একটা আলোর রশ্মি পড়ছে, এই একটা আলোর রশ্মি পড়ছে, এইভাবে বেরিয়ে যাচ্ছে। এই একটা আলোর রশ্মি পড়ছে, এইভাবে বেরিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা একটা দর্পণের ভিতরের পৃষ্ঠে প্রতিফলন করছে বলে এই দর্পণকে আমরা কি দর্পণ বলবো? অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণ কাকে বলবো? আসছি, অবতল দর্পণ কি হচ্ছে? অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণ কাকে বলা হচ্ছে? না, যে দর্পণের ভিতরের পৃষ্ঠে আলোর প্রতিফলন ঘটে তাকেই বলা হচ্ছে আমরা অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণ কাকে বলা হচ্ছে? যে গলীয় দর্পণের, তাহলে যে গলীয় দর্পণের, তাহলে যে গলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠে, যে গলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠে, যে গলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠ নেই, ভিতরের, যে গলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠে আলোর প্রতিফলন ঘটে, যে তাহলে যে গলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠে আলোর প্রতিফলন ঘটে তাকে কি বলবো আমরা? অবতল দর্পণ বলবো। কি বলবো? অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণ কাকে বলা হচ্ছে? না, যে গলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠে আলোর প্রতিফলন ঘটে তাকে বলা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে? তাহলে অবতল দর্পণে তাহলে প্রতিফলন ঘটে, তাহলে যে গলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠে আলোর প্রতিফলন ঘটে তাকে বলা হচ্ছে অবতল দর্পণ। আচ্ছা, তাহলে এই অবতল দর্পণের আমরা ব্যবহার আসবো। তাহলে অবতল দর্পণ কি কাজে ব্যবহার করা হয়? না, অবতল দর্পণ এই যে সেভিং মিরর, দাড়ি কাটার জন্য ব্যবহার করা হয়। আর এই দাঁতের চিকিৎসা করার জন্য, দাঁতের কোথাও স্কেলেটিন করতে হলে, কিংবা দাঁতে কোথাও পাথর বসে গেছে, কোথাও বা দাঁত নষ্ট হয়ে গেছে, সেটা ডাক্তারবাবুরা দেখে দাঁতটা তোলার জন্য, দাঁতটা পরিষ্কার করার জন্য অবতল দর্পণ ব্যবহার করে। তাহলে কি কি আছে? সেভ করার জন্য, সেভিং মিরর হিসেবে। তাহলে ব্যবহারটা আসি। কি হিসেবে কাজে তাহলে বলা হয়? সেভিং মিরর হিসেবে ব্যবহার করা হয়। অবতল দর্পণ ব্যবহার তাহলে কি? সেভিং মিরর হিসেবে। কি হিসেবে ব্যবহার করা হয়? সেভিং মিরর। দেখো, মিরর মানে দর্পণ, মিরর মানে কি? দর্পণ। সেটাকে ইংরেজিতে হচ্ছে সেভিং মিরর, দাঁড়ি সেভ করা হয়। এই যে সেভিং মিরর দন্ত চিকিৎসায়, দন্ত চিকিৎসায় অবতল দর্পণ ব্যবহার করা হয়। তাহলে তোমার যদি বলে অবতল দর্পণের একটি ব্যবহার লেখো, তোমার পারবে কি বলবে? সেভিং মিরর হিসেবে, কিংবা দন্ত চিকিৎসায় আমরা অবতল দর্পণ ব্যবহার করি। ঠিক আছে? তাহলে অবতল দর্পণ কাকে বলে? তো যদি বলে তাহলে এই ছবিটা আঁকবে, তার যদি ব্যবহার বলে লিখতে পারবে। ঠিক আছে? দেখো, এবার আসছি তাহলে উত্তল দর্পণ কাকে বলে। কি বলবো? উত্তল দর্পণ কাকে বলে। তাহলে উত্তল দর্পণ, উত্তল দর্পণ, তাই তো? তাহলে উত্তল দর্পণ কাকে বলে? না, যে দর্পণের বাইরের পৃষ্ঠে আলোর প্রতিফলন ঘটে, যে দর্পণের বাইরের পৃষ্ঠে আলোর প্রতিফলন ঘটে তাকেই বলছি আমরা কি দর্পণ? উত্তল দর্পণ। তাহলে যে দর্পণের, যে গলীয় দর্পণের, যে গলীয় দর্পণের, যে গলীয় দর্পণের বাহিরের পৃষ্ঠে, বাহিরের পৃষ্ঠে আলোর প্রতিফলন ঘটে
তাহলে যে গোলীয় দর্পণের বাইরের পৃষ্ঠে আলোর প্রতিফলন ঘটে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? উত্তল দর্পণ বলা হয়। কি বলা হয়? উত্তল দর্পণ বলে। তাহলে তাহলে যে গোলীয় দর্পণের বাইরের পৃষ্ঠে আলো প্রতিফলন ঘটে তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে উত্তল দর্পণ বলা হচ্ছে। অর্থাৎ এই দর্পণটার এই বাইরের পৃষ্ঠে প্রতিফলন ঘটছে। দেখো এইভাবে আলোর শীষ সমান্তরাল আসছে, পড়ছে, পড়ে এইভাবে বেরিয়ে যাচ্ছে, এইভাবে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো সেই জন্য এর বাইরের পৃষ্ঠে প্রতিফলন ঘটছে বলে একে কি বলা হয়? উত্তল দর্পণ বলা হচ্ছে। ব্যবহার, এর ব্যবহারে কি আসছে না, উত্তল দর্পণ আমরা কি হিসেবে ব্যবহার করি? ভিউ ফাইন্ডারে বা লুকিং গ্লাস হিসেবে ব্যবহার করি। তাহলে উত্তল দর্পণ কি ব্যবহার করা হয়? ভিউ ফাইন্ডার, ভিউ ফাইন্ডার বা লুকিং গ্লাস হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তাহলে কি বলছি? তাহলে যে গোলীয় দর্পণে বাইরের পৃষ্ঠে আলো প্রতিফলন ঘটে তাকে বলছি আমরা উত্তল দর্পণ। অর্থাৎ এইটা হচ্ছে উত্তল দর্পণ, এর বাইরের পৃষ্ঠে প্রতিফলন ঘটছে। ব্যবহার কি চাই? ভিউ ফাইন্ডার বা লুকিং গ্লাস হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা। একটা পরীক্ষার প্রশ্ন খুব আসে যে কেন না উত্তল দর্পণকে ভিউ ফাইন্ডার মিরর হিসেবে ব্যবহার করা হয়। কেন উত্তল দর্পণকে ভিউ ফাইন্ডার মিরর হিসেবে ব্যবহার করা হয়? তার প্রশ্নটা কি আছে? কেন উত্তল দর্পণকে, এটা মাধ্যমিকে খুব আসে, এটা খুব মাধ্যমিক পরীক্ষা আছে, কেন উত্তল দর্পণকে ভিউ ফাইন্ডার দর্পণ বা মিরর হিসেবে ব্যবহার করা হয়। ভিউ ফাইন্ডার কি? ভিউ ফাইন্ডার মিরর হিসেবে ব্যবহার করা হয়। মিরর হিসেবে ব্যবহার করা হয়। দেখো প্রশ্নটা দেখো, কেন উত্তল দর্পণকে ভিউ ফাইন্ডার মিরর হিসেবে ব্যবহার করা হয়? দেখো ভিউ ফাইন্ডার মিরর বলছে যে উত্তল দর্পণে আমরা যে গাড়ির লুকিং গ্লাসটা ব্যবহার করি না তাকে বলছি ভিউ ফাইন্ডার মিরর। কেন? দেখো উত্তল দর্পণে বস্তুর যে প্রতিবিম্ব হয় সেটা কি হয়? বস্তুর তুলনায় আকারে ছোট হয়। তাহলে উত্তল দর্পণে আমরা যখন গাড়ির লুকিং গ্লাসে উত্তল দর্পণ ব্যবহার করছি তখন আমাদের গাড়ির পিছনে যে সমস্ত গাড়িগুলো রয়েছে তারা এই ছোট্ট জায়গার মধ্যে অসংখ্য গাড়ির প্রতিবিম্ব কিন্তু তৈরি হচ্ছে। কেন না উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্রটা বিস্তৃত এবং বস্তুর প্রতিবিম্ব কি হয়? বস্তুর তুলনায় আকারে ছোট হয়। এই জন্যই আমরা ব্যবহার করি। কি উত্তরে কি বলবো না উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র বিস্তৃত মানে ছোট জায়গায় অসংখ্য প্রতিবিম্ব তৈরি হতে পারে এবং বস্তুর প্রতিবিম্ব বস্তুর তুলনায় আকারে কি হয়? ছোট হয়। তার একটা ছোট জায়গার মধ্যে অসংখ্য প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এই জন্য আমরা গাড়ির লুকিং গ্লাসে আমরা উত্তল দর্পণ ব্যবহার করি বা ভিউ ফাইন্ডার মিরর হিসেবে আমরা উত্তল দর্পণ ব্যবহার করি। তাহলে কি বলবো না উত্তল দর্পণে বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় তা বস্তুর তুলনায় আকারে ছোট। ঠিক আছে? তাহলে উত্তরে কি আসবো না উত্তল দর্পণে বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় তা বস্তুর তুলনায় আকারে কি হবে? বস্তুর তুলনায়
আকারে ছোট, তাহলে কি বলছি, উত্তল দর্পণে বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় তা বস্তুর তুলনায় আকারে ছোট এবং উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র বিস্তৃত, মানে একটি ছোট জায়গায় অসংখ্য প্রতিবিম্ব গঠিত হয়, তাই না? তাহলে উত্তল দর্পণে, যেমন উত্তল দর্পণে কি, আমি একজন মানুষ, আমার দেহ যত বড়, সমতল দর্পণে ঠিক তত বড় দেখাবে, কিন্তু উত্তল দর্পণে তার তুলনায় ছোট দেখাবে। আর অবতল দর্পণে আমার যে দেহের আকৃতি তার থেকে আরো অনেক বড় প্রতিবিম্বটা দেখাবে, ঠিক আছে? তাহলে উত্তল দর্পণে বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় তা বস্তুর তুলনায় আকারে ছোট এবং এছাড়া কি হচ্ছে, এছাড়াও এর দৃষ্টিক্ষেত্র বিস্তৃত। তাহলে উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র বিস্তৃত কি হয়, তাহলে উত্তল দর্পণে বস্তু যে প্রতিবিম্ব গঠিত তা বস্তুর তুলনায় আকারে ছোট হয়, ছোট, উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র বিস্তৃত। তাই ছোট জায়গায় অসংখ্য প্রতিবিম্ব গঠিত হয়, ছোট জায়গায় অসংখ্য প্রতিবিম্ব গঠিত হয়, অসংখ্য প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে উত্তল দর্পণে বস্তুর যে প্রতিবিম্ব গঠিত তা বস্তুর তুলনায় আকারে ছোট এবং উত্তল দর্পণে দৃষ্টিক্ষেত্র বিস্তৃত, তাই ছোট জায়গায় অসংখ্য প্রতিবিম্ব গঠিত হয়। এই কারণে উত্তল দর্পণকে ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহার করা হয়। কি ব্যবহার হয়? ভিউ ফাইন্ডার মিরর হিসেবে ব্যবহার করা হয়। কি ব্যবহার হয়? ভিউ ফাইন্ডার মিরর হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো সবাই? এবার তোমাদের যে বিষয়টা আসছি, এটাও পরীক্ষায় আসি যে অবতল দর্পণ এবং উত্তল দর্পণের পার্থক্য লেখো। খুব সহজ, হ্যাঁ? আসা যাক, পার্থক্য আসা যাক। দেখো, এটা অবতল দর্পণ, তাহলে এই অবতল দর্পণের প্রতিফলক তলটা কেমন হয়? অবতল। আর এর দেখো ওঠা, এর অবতল মানে নিচু, আর এর প্রতিফলক তলটা মানে এই এখানে প্রতিফলন ঘটছে, মানে এটা উঁচু, তাই না? তাহলে অবতল দর্পণের প্রতিফলক তল এক নম্বর কি হবে? এর প্রতিফলক তল কেমন হয়? অবতল। কেমন হয়? এর অবতল। আর উত্তল দর্পণের প্রতিফলক তল কেমন হয়? উত্তল। তাহলে এর প্রতিফলক তল কেমন হয়? উত্তল, ওঠা। 2 নম্বর আসছে, দেখো প্রধান অক্ষের সমান্তরাল, এটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। এই কালো অংশটা, এইটা হচ্ছে প্রধান অক্ষ। দেখো অবতল দর্পণে প্রধান অক্ষর সমান্তরাল রশ্মি যখন গিয়ে পড়ছে জাস্ট এই বিন্দুতে, অর্থাৎ ফোকাস বিন্দু, এই বিন্দুকে বলা হয় ফোকাস বিন্দু, ফোকাস বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ রশ্মিগুচ্ছ কি হচ্ছে? অভিসারী রশ্মিগুচ্ছ পরিণত হচ্ছে। অভিসারী রশ্মিগুচ্ছ কাকে বলে আমি পড়িয়েছি, যখন রশ্মিগুলো কি হয় একটা বিন্দুতে মিলিত হয় তখন তাকে কি বলা হয়? অভিসারী রশ্মিগুচ্ছ। তাহলে অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর কি হয়? অভিসারী রশ্মিগুচ্ছ পরিণত হয়। তাহলে অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল, এটাকে বলছে প্রধান অক্ষ। এর প্রধান অক্ষ এটা, অবতল দর্পণের প্রধান অক্ষ এইটা ওসি, আর এর হচ্ছে এইটা হচ্ছে এর প্রধান অক্ষ। তাহলে অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল
রশ্মিগুচ্ছ বাজে 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 কে তাহলে অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর অভিসারী রশ্মিগুচ্ছের পরিণত কি হয়? অভিসারী রশ্মি গুচ্ছে পরিণত হয়। আর এর ক্ষেত্রে কি বলছি না, উত্তল দর্পণে দেখো এটা অপসারী, দেখো অভিসারী মানে এক বিন্দু মিলিত হয়েছে, আর এই দেখো এই প্রধানকে সমান্তরাল রশ্মি এখানে পড়েছে, পড়ে এইভাবে বেরিয়ে যাচ্ছে মানে কি মনে হচ্ছে এই বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে মনে হয়, এই বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে মনে হয়। এই রশ্মিগুলোকে কি রশ্মি বলবো? প্রতিফলিত রশ্মিগুলো সব অপসারী রশ্মি হচ্ছে। কি হচ্ছে? অপসারী রশ্মি হচ্ছে। অর্থাৎ উত্তল দর্পণে আলোর প্রতিফলনের পরে আলোর রশ্মিগুচ্ছ অপসারী রশ্মিগুচ্ছ পরিণত। তাহলে উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর অপসারী রশ্মিগুচ্ছের পরিণত কি হয়? অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। হলো 3 নম্বর কি না, উত্তল দর্পণে প্রতিবিম্ব বস্তুর তুলনায় আকারে বড় হয়। তাহলে কি হচ্ছে? এটা অবতল দর্পণে, এটা অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণে প্রতিবিম্ব বস্তুর তুলনায় আকারে বড় হয়, বস্তুর তুলনায় আকারে বড় হয়। কেমন হয়? আকারে বড় হয়। আর উত্তল দর্পণে বস্তুর প্রতিবিম্ব কি হয়? ছোট হয়। 3 নম্বর, তাহলে উত্তল দর্পণে প্রতিবিম্ব কেমন হয়? বস্তুর তুলনায় আকারে কি হয়? ছোট হয়। ঠিক আছে, আরো অনেক পার্থক্য আছে, ঠিক আছে, এটা জানো। আরো অনেক আছে, তোমরা লিখতে পারো। ঠিক আছে, এদের ব্যবহার লিখতে পারো, এর ব্যবহার লিখতে পারো। এর দৃষ্টিক্ষেত্র বিস্তৃত, এর দৃষ্টিক্ষেত্র ক্ষুদ্র। তাহলে এর দৃষ্টিক্ষেত্র কি? বিস্তৃত, আর এই দৃষ্টিক্ষেত্র ক্ষুদ্র। লিখে দাও। তাহলে লিখো এর কি হচ্ছে? দৃষ্টিক্ষেত্র ক্ষুদ্র, আর এর দৃষ্টিক্ষেত্র কি হচ্ছে? দৃষ্টিক্ষেত্র বিস্তৃত। দৃষ্টিক্ষেত্র মানে কি গো? যে জায়গায় প্রতিবিম্ব গঠিত হয়, সেটা কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে বিস্তৃত, আর উত্তল দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে ক্ষুদ্র, আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি? বিস্তৃত। ঠিক আছে, দেখো। আচ্ছা, আর একটা কোশ্চেন খুব আসে মাধ্যমিকে, যে একটি দর্পণ সমতল না উত্তল না অবতল তা কি করে বুঝবো? প্রশ্নটা কি আসে? একটি দর্পণ সমতল অবতল না উত্তল তা আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, তাহলে একটি দর্পণ
একটি দর্পণ সমতল, অবতল না উত্তল আমরা কি করে বুঝবো? দেখো আমরা ওই দর্পণের কাছে একটি হাতের আঙুল নিয়ে আসবো। যদি দর্পণে গঠিত এই আঙুলের প্রতিবিম্ব আঙুলের সমান আকারে হয় তাহলে সেটা সমতল। যদি দর্পণে গঠিত প্রতিবিম্ব এই আঙুলের আকারের তুলনায় বড় হয় তাহলে অবতল দর্পণ। আর যদি দর্পণে গঠিত প্রতিবিম্ব এই আঙুলের আকারের তুলনায় ছোট হয় তাহলে কি হবে? অবশ্যই দর্পণটি উত্তল দর্পণ হবে। তাহলে কি বলবো না, দর্পণের কাছে একটি হাতের আঙুল নিয়ে এলে, দর্পণের কাছে হাতের একটি আঙুল নিয়ে এলে দর্পণে গঠিত আঙ্গুলের প্রতিবিম্ব আঙ্গুলের প্রতিবিম্ব যদি আঙ্গুলের সমান হয়, কি হয়? যদি আঙ্গুলের কেমন হয়? আঙ্গুলের আঙ্গুলের সমান আকারে হয়, তাহলে দর্পণের কাছে হাতের একটি আঙ্গুল নিয়ে এলে দর্পণে গঠিত আঙ্গুলের প্রতিবিম্ব যদি আঙ্গুলের সমান আকারে হয়, আঙ্গুলের কেমন হয়? আঙ্গুলের সমান আকারে হয়, তাহলে দর্পণটি কি হবে? সমতল, সমতল দর্পণ। আর যদি প্রতিবিম্ব আকারে বড় হয়, কি হয়? আকারে বড় হয় তাহলে অবতল দর্পণ। যদি প্রতিবিম্ব আকারে ছোট হয় তাহলে দর্পণটি কি হবে? উত্তল দর্পণ। তাহলে খুব সহজ। যদি বল তাহলে দর্পণের কাছে হাতের একটি আঙ্গুল নিয়ে, দর্পণের কাছে হাতের একটা আঙ্গুল নিয়ে আসবো। দর্পণে গঠিত আঙ্গুলের প্রতিবিম্ব যদি আঙ্গুলের সমান আকারে হয়, সমান আকার, তাহলে দর্পণটি কি হবে? সমদর্পণ। আর যদি প্রতিবিম্বটি আকারে বড় হয় তাহলে কি হবে? অবতল দর্পণ। আর যদি প্রতিবিম্বটি কি হয়? প্রতিবিম্বের আকার ছোট হয়, মানে আঙ্গুলের অ্যাকচুয়াল আকার থেকে প্রতিবিম্ব ছোট, তাহলে সেটা অবশ্যই কি দর্পণ হবে? উত্তল দর্পণ হবে। এটা খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকে খুব আছে। ঠিক আছে? দেখো এবার যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই গোলীয় দর্পণ সম্পর্কে। তাহলে এটুকু জানলাম যে প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি উত্তল অবতল দর্পণে পড়লে একটা বিন্দু মিলিত হয়, অর্থাৎ অভিসারী রশ্মি কিছু পরিণত হয়। আর অবতল দর্পণে এই যে প্রধান অক্ষের এই রশ্মি, এই রশ্মি, এই রশ্মি, এই রশ্মি, এই যে এই রশ্মি, এই রশ্মি, এই রশ্মি, এই রশ্মি সমান্তরালে পড়েছে, কিন্তু কি রশ্মিতে পরিণত হচ্ছে? এই রশ্মি, এই রশ্মি, এই রশ্মি, এই রশ্মি, এর কি রশ্মি? অপসারী রশ্মি গুচ্ছে পরিণত হয়। এবার এই দর্পণ সম্পর্কে একটু জানি আমরা, তাই না? দর্পণ সম্পর্কে জানতে হবে। তা দর্পণের প্রথম আসছি দর্পণের মেরু কাকে বলে? কি বলা আছে? দর্পণের এই মধ্যবিন্দু বা মেরু। তাহলে কি আসছি? দর্পণের মেরু বা পোল, কি বলা আছে? পোল। তাহলে এই যে গোলীয় দর্পণের এই যে প্রতিফলক তল, ঠিক এর মধ্যবিন্দুকে কি বলা হচ্ছে? দর্পণের মেরু। তাহলে গোলীয় প্রতিফলক তলে বা গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে কি বলা হচ্ছে? তার মেরু। তার কাকে বলা হচ্ছে না গোলীয় দর্পণের
গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় গোলীয় দর্পণের মেরু। গোলীয় দর্পণের মেরু বলে। তাহলে কি দাঁড়াচ্ছে? গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে, তাহলে এই গোলীয় দর্পণের মধ্যবিন্দু, প্রতিফলক তলের মধ্যবিন্দু, না ঠিক হলো না, গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে মেরু বলে। কি বলছি? গোলীয় দর্পণের প্রতিফলক তলের, এটা প্রতিফলক তল, তাহলে প্রতিফলক তলের, প্রতিফলক তলের, গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে, কোন বিন্দুকে? মধ্যবিন্দুকে কি বলা হচ্ছে? মেরু বলে। কি বলে? মেরু বলে। এই গোলীয় দর্পণের মেরু বলে। তাহলে গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে মেরু বলা হচ্ছে। এবার আসছি গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। গোলীয় দর্পণে, অর্থাৎ এটা মেরু, এটা মেরু, এটা মেরু, অর্থাৎ ও এই ও এই ও, এটা একটা গোলীয় দর্পণ। এবার আসছি বক্রতা কেন্দ্র। কেন্দ্র বক্রতা কেন্দ্র। দেখো গোলীয় দর্পণ একটা বৃত্তের অংশ। দেখো এই গোলীয় দর্পণটা একটা, এই গোলীয়, এটা তো গোলীয় দর্পণ, এটা অবতল দর্পণ, এটা গোলীয় দর্পণ। এইখানে ধরো একটা বৃত্ত অঙ্কন করতে পারি, তো সেই বৃত্তের মানে এই ধরনের একটা বৃত্ত অঙ্কন করতে পারি। এই বৃত্তের কেন্দ্রকে কি বলা হচ্ছে? বক্রতা কেন্দ্র। এই যে সেন্টার, সেন্টার অফ কার্ভেচার, কি বলা হচ্ছে? সেন্টার অফ কার্ভেচার। তাহলে গোলীয় দর্পণ যে বৃত্তের অংশ তার কেন্দ্রকে কি বলা হচ্ছে? বক্রতা কেন্দ্র। তাহলে গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ যে বৃত্তের অংশ, তাহলে গোলীয় দর্পণ যে বৃত্তের অংশ তাহার কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলা হয়। কি বলা হয়? বক্রতা কেন্দ্র বলে। তাহলে বক্রতা কেন্দ্র কাকে বলে? গোলীয় দর্পণ যে বৃত্তের অংশ তাহার কেন্দ্রকে কি বলা হচ্ছে? বক্রতা কেন্দ্র বলা হচ্ছে। মানে এইটা, এই ধরো গোলীয় দর্পণটা, তাহলে এই গোলীয় দর্পণটা এই বৃত্তের অংশ, এর কেন্দ্রকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। এবার এসছি বক্রতা ব্যাসার্ধ। কি আসছি? বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা, তার আগে বললি প্রধানাক্ষ কাকে বলে? এতক্ষণ যে প্রধানাক্ষের সমান্তরাল বলছি, যে প্রধানাক্ষের সমান্তরাল রশ্মি বলছি না, এইগুলো প্রধানাক্ষের সমান্তরাল রশ্মি বলছি। মানে কি? এই দর্পণের এই মেরু আর হচ্ছে বক্রতা কেন্দ্র, এই সংযোগ সরলরেখাকে কি বলা হয়? প্রধান অক্ষ। কি বলা হয়? গোলীয় দর্পণের কি বলা হয়? প্রধান অক্ষ। কি বলা হচ্ছে? প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ কাকে বলা হচ্ছে? না, গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্র, গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্র সংযোগকারী সরলরেখাকে কি বলা হয়? প্রধান অক্ষ। তাহলে গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্র সংযোগকারী সরল রেখাকে বক্রতা প্রধান অক্ষ বলে। কি বলে? প্রধান অক্ষ বলে। কি বলছি তাহলে? দেখো গোলীয় দর্পণের মেরু মানে এই মেরু আর এই বক্রতা কেন্দ্র, এই সংযোগকারী সরলরেখা কি বলা? প্রধান অক্ষ। মানে এইটা, এই যেটা প্রধান অক্ষ, এটাও প্রধান অক্ষ। তাহলে গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্র সংযোগকারী সরলরেখাকে কি বলা হচ্ছে? প্রধান অক্ষ বলে। এবার আসছি বক্রতা ব্যাসার্ধ। কি আসছি? বক্রতা ব্যাসার্ধ।
তুই বাইরে গিয়ে ফুল চলে আসতে। তাহলে বক্রতা ব্যাসার্ধ কাকে বলে না, এই যেটা গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণটা বৃত্তের অংশ, তো এই বৃত্তের যে ব্যাসার্ধ তাকে বলা হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ। তাহলে কি বলছি, গোলীয় দর্পণ যে বৃত্তের অংশ, গোলীয় দর্পণ যে বৃত্তের অংশ তার ব্যাসার্ধকে কি বলা হয় বক্রতা ব্যাসার্ধ। কি বলা হচ্ছে না, গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ যে বৃত্তের অংশ, ধরো এই এটা উত্তল দর্পণ, তো এটাও একটা বৃত্তের অংশ, কিন্তু সেই বৃত্তের ব্যাসার্ধকে কি বলা হবে বক্রতা ব্যাসার্ধ। কিংবা এটা অবতল দর্পণ, এই যেটা অবতল দর্পণ, তো এটাকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করা যেতে পারে, তো তার যে ব্যাসার্ধ তাকে বলা হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ। সেটাকে দেখিয়েছি, এটা অবতল দর্পণ, এই কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করেছি, এর যে ব্যাসার্ধ তাকে কি বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে গোলীয় দর্পণ যে বৃত্তের অংশ তাহার ব্যাসার্ধকে বক্রতা ব্যাসার্ধ বলে, বক্রতা ব্যাসার্ধ বলে। ঠিক আছে কি? তাহলে গোলীয় দর্পণের প্রতিফলক তলের মেরু কোনটা, তাহলে ও হচ্ছে মেরু, তাহলে কোনটা হচ্ছে এগুলো চিহ্নিত করি। তাহলে মেরু কোনটা হবে, তাহলে গোলীয় দর্পণের তাহলে মেরু কোনটা হবে ও, এর মেরু হচ্ছে ও। গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র কোনটা হবে সি। গোলীয় দর্পণ বক্রতা প্রধান তাহলে কোনটা হবে এটা ও এফ সি, কোনটা আছে বা এটা ও সি। ঠিক আছে, ও সি। আর বক্রতার সাথে কোনটা হবে আর, ঠিক আছে, সেটাও ও সি। ঠিক আছে, তাহলে তাহলে বক্রতার সাথে কোনটা জানা গেল। এবার আসছে উন্মেষ বা অ্যাপারচার। কি আসছি গোলীয় দর্পণের উন্মেষ। তাহলে উন্মেষ কি আসছি গোলীয় দর্পণের উন্মেষ। উন্মেষ কাকে বলা হচ্ছে না, এটা যে গোলীয় দর্পণের একটা প্রধান ছেদ নেওয়া আছে, এই প্রধান ছেদে এই প্রান্তিক বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্বকে কি বলা হয় তার উন্মেষ। এটা গোলীয় দর্পণে এই দূরত্বটাকে কি বলা হচ্ছে উন্মেষ, এই দূরত্বটাকে কি বলা হচ্ছে উন্মেষ, এই দূরত্বটাকে কি বলা হচ্ছে উন্মেষ। তাহলে গোলীয় দর্পণের প্রধান ছেদে প্রান্তিক বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কি, তাহলে গোলীয় দর্পণের যে প্রধান ছেদ, তাহলে গোলীয় দর্পণের প্রধান ছেদের প্রান্তিক বিন্দু দুটির মধ্যবর্তী ব্যবধান কি, মধ্যবর্তী ব্যবধান বা মধ্যবর্তী দূরত্ব যা হতে পারে, মধ্যবর্তী দূরত্ব। তাহলে গোলীয় দর্পণের প্রধান ছেদ এই অংশগুলোকে প্রধান ছেদ বলছি। ঠিক আছে, এই অংশটাকে প্রধান ছেদ বলছি, এই অংশটাকে প্রধান ছেদ বলছি। তাহলে গোলীয় দর্পণের প্রধান ছেদের প্রান্তিক বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্বকে কি বলে উন্মেষ বা অ্যাপারচার বলে, উন্মেষ বা অ্যাপারচার বলে। উন্মেষ বলে সেটা কি দাঁড়াবে এম এম প্রাইম, এম এম প্রাইম। ঠিক আছে, তাহলে কোনটা হলো এম এম প্রাইম। তাহলে গোলীয় দর্পণের মেরু কাকে বলে জানা গেল, বক্রতা কেন্দ্র জানা গেল, প্রধান অক্ষ জানা গেল, বক্রতা ব্যাসার্ধ জানা গেল, উন্মেষও জানা গেল। ঠিক আছে, এবার আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ফোকাস, এইএফ বা এইএফ। এটা হচ্ছে অবতল দর্পণের ফোকাস, এইটা এটা হচ্ছে উত্তল দর্পণের ফোকাস, এইটা। তাহলে ফোকাস কাকে বলে, তাহলে প্রথম আসছে অবতল দর্পণের ফোকাস কাকে বলে। তাহলে অবতল দর্পণের ফোকাস, অবতল দর্পণের মুখ্য ফোকাস, কি ফোকাস মুখ্য ফোকাস, মুখ্য
ফোকাস। তাহলে অবতল দর্পণের মুখ্য ফোকাস কাকে বলা হচ্ছে না প্রধান অক্ষের সমান্তরাল। এই যে প্রধান অক্ষ, এটা এর আগে বললাম প্রধান অক্ষের এই দেখো এইটা সমান্তরাল রশ্মি, এই রশ্মি, এই রশ্মি, এই রশ্মি, এই রশ্মি, এই রশ্মি, এরা পরস্পর দেখো সমান্তরাল। তাহলে এই সমান্তরাল রশ্মি গুচ্ছ এই দর্পণে এসে পড়েছে এই বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুতে প্রতিফলিত হয়ে দেখো এইভাবে গেছে। দেখো এই রশ্মিটা এইভাবে পড়ে প্রতিফলিত হয়ে এইভাবে গেছে, এই রশ্মি পড়ে এইভাবে পড়ে এইভাবে গেছে, এই রশ্মিটা এইভাবে পড়ে এইভাবে গেছে। তেমনি ভাবে এই রশ্মিগুলো এই পড়ে এইভাবে এসেছে, এটা এইভাবে পড়ে এই এসেছে, এটা এইভাবে পড়ে এইভাবে এসেছে। তাহলে এরা পরস্পর কিন্তু এই বিন্দুতে মিলিত হয়েছে, এটাকে বলা হচ্ছে কি মুখ্য ফোকাস। তাহলে কাকে বলবো না প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি গুচ্ছ। তাহলে কোনো অবতল দর্পণে, তাহলে কোনো অবতল দর্পণে, কোনো অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি গুচ্ছ, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ। তাহলে কোন অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণ থেকে প্রতিফলিত হয়ে, তাই না, দর্পণ থেকে প্রতিফলিত হয়ে, দর্পণ থেকে প্রতিফলিত হয়ে, তাহলে কোন অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণ থেকে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর, প্রধান অক্ষের উপর যে বিন্দুতে, তাহলে যে বিন্দু বলতে এই বিন্দুতে মিলিত হয়েছে, এ বিন্দুতে, যে বিন্দুতে মিলিত হয়, মিলিত হচ্ছে মানে কি এরা অভিসারী রশ্মিগুচ্ছ। দেখো একটা বিন্দু মিলিত হচ্ছে মানে কি অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হচ্ছে, তাই না। অভিসারী রশ্মিগুচ্ছ বলে যখন রশ্মিগুলোকে কোনটা বিন্দুতে মিলিত হয় তখন সেই রশ্মিগুলোকে কি বলবো আমরা অভিসারী রশ্মিগুচ্ছ। আর যদি রশ্মিগুলো কোনো বিন্দুতে ছড়িয়ে পড়ে বা অপসৃত হয় তাকে অপসৃত রশ্মিগুচ্ছ বলবো। তাহলে এই রশ্মি, তাহলে অবতল দর্পণে আলো রশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, যখন প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি যখন অবতল দর্পণে এসে পড়বে তখন তারা অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হবে, ঠিক আছে। তাহলে কোনো অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণ থেকে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর যে বিন্দু মিলিত হয়, প্রধান অক্ষের উপর এই বিন্দু মিলিত হয়েছে, এই এফটাকে তাকে মুখ্য ফোকাস বলে। তাকে অবতল দর্পণের মুখ্য ফোকাস বলে। ঠিক আছে, এবার আসছি উত্তল দর্পণের মুখ্য ফোকাস। কি আসছে, তাহলে এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, এফ দিয়ে প্রকাশ করা হয়। এবার আসছি উত্তল দর্পণের মুখ্য ফোকাস। উত্তল দর্পণের মুখ্য কি বলছি না প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ উত্তল দর্পণে আপতিত হওয়ার পর, প্রতিফলিত হওয়ার পর যখন কোনো বিন্দু থেকে অপসৃত, যখন মনে হচ্ছে তখন আলোচ্ছি প্রধান অক্ষের সমান্তরাল এইভাবে এসে এইভাবে বেরিয়ে গেছে, এটা এসে এইভাবে বেরিয়ে গেছে, এটা এসে এইভাবে বেরিয়ে গেছে, এটা এসে এইভাবে বেরিয়ে গেছে। এবার রশ্মিগুলো পিছন দিকে বাড়াও, এটাকে এইদিকে বাড়াও, এটাকে পিছন দিকে বাড়াও, এটাকে পিছন দিকে বাড়াও। মনে হচ্ছে তুমি দেখো এই রশ্মিটা এই বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে, এই রশ্মিটা এই বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, এই রশ্মিটা মনে হচ্ছে এই বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে, তাহলে এই রশ্মিটা মনে হচ্ছে এই বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে ফোকাস। তাহলে কি বলবো না প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ, তাহলে কোন উত্তল দর্পণে, কোন উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল, কোন উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ
তাহলে কোন উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণ থেকে প্রতিফলিত হওয়ার পর, তাহলে দর্পণ থেকে প্রতিফলিত হওয়ার পর যে বিন্দু থেকে, তাহলে যে বিন্দু থেকে ছড়িয়ে পড়ে বা অপসৃত হয়, যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ছড়িয়ে পড়া মানে এই বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে, এই বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে, যে বিন্দু থেকে অপসৃত অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুকে কি বলা হয়? অবতল দর্পণের মুখ্য ফোকাস বলা হয়। কি বলা হয়? উত্তল দর্পণে, সরি উত্তল দর্পণে, হ্যাঁ উত্তল দর্পণের মুখ্য ফোকাস কি? সরি বুঝতে পারছি তো? খুব সোজা, হ্যাঁ খুব সোজা কিন্তু, বুঝা যাচ্ছে? হ্যাঁ তাহলে